আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় আরও 58 ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দিব অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ, তবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে। সর্বশেষ জানিয়ে দিব তবে কি এবার ভারতকে হটিয়ে কাশ্মীর দখলে নিচ্ছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথি এক বিবৃতিতে জানিয়েছে, প্রজেক্টাইল এবং ড্রোন ব্যবহার করে তারা এই হামলা চালায়। এই অভিযানে একটি মার্কিন রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হুথি বলেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএভি বাহিনী ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় সামরিক অভিযান পরিচালনা করেছে। একটি ইয়াফা ড্রোন ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে। হুথি এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয় হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, এটা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ। হুথি আরও বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের প্রতিক্রিয়ায় আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে। হুথি গোষ্ঠী 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর, আরব সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরের জলসীমায় হামলা চালাচ্ছে। ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করার পর হুথি তাদের আক্রমণ আরও তীব্র করেছে। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণ করতে নারাজ রাশিয়া। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ স্পষ্ট জানিয়েছেন, বর্তমান আকারে এই প্রস্তাব মস্কোর জন্য গ্রহণযোগ্য নয়। খবর ডয়চে ভেলে। রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, আমরা মার্কিন প্রস্তাব খুব ভালোভাবে পর্যালোচনা করেছি, তবে এতে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণগুলোর জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল সেগুলোর প্রতিফলন প্রস্তাবে নেই। গত সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, যদি রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব না মানে তবে মস্কোর তেলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে। এদিকে ইউক্রেনকে 350 কোটি ইউরো সহায়তা দিয়েছে ইউরোপীয় কমিশন। এর মধ্যে 310 কোটি ইউরো সহজ শর্তের ঋণ এবং 40 কোটি ইউরো অনুদান। এই সহায়তা ইইউ এর ইউক্রেন ফ্যাসিলিটি প্রোগ্রামের অংশ, যার অধীনে 2027 সাল পর্যন্ত ইউক্রেনকে 500 কোটি ইউরো সহায়তা দেয়া হবে। কিয়েভ জানিয়েছে, এখন পর্যন্ত তারা 1600 কোটি ইউরো সহায়তা পেয়েছে, যা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকেই রাশিয়ার বিপুল সম্পদ ফ্রিজ করেছে সুইজারল্যান্ড। সাম্প্রতিক তথ্য অনুসারে 31 মার্চ পর্যন্ত রাশিয়ার 840 কোটি ডলারের সম্পদ ফ্রিজ করা হয়েছে। এক বছরের নতুন করে আরও 180 কোটি ডলার চিহ্নিত করে বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্রিজ করা সম্পদের মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি, মূল্যবান শিল্পকর্ম। সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও ইইউ এর রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে পুরোপুরি সমর্থন করছে। ইন্নানিল্লাহ, গাজায় ইসরায়েলের হামলায় আরও 58 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরও 58 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইন্নানিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আহত হয়েছেন 213 জন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ হালনাগাদ তথ্য দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18 মার্চ নতুন করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর অব্যাহত হামলায়
1449 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 3647 জন। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 50,810 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1,15,688 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ভবন ও স্থাপনা এর ধ্বংসস্তূপে এবং সড়কে এখনও অনেক মরদেহ পড়ে আছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধার কর্মীরা পৌঁছাতে না পারায় এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে গত সোমবার হামলা চালায় ইসরায়েল। তাঁবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন। এ ঘটনায় আরও 2 সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন হেলমি আল ফাকাবি ও ইউসুফ আল খাজানদার। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ, তবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে। লেবাননে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা যখন গতি পাচ্ছে, তখন গোষ্ঠীর এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, যদি ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং হামলা বন্ধ করে, তবে তারা অস্ত্র নিরস্ত্রীকরণ দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ঘোষণা দিয়েছিলেন, অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতে থাকবে। তার নেতৃত্বে শিগগিরই হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির 3 জন রাজনৈতিক সূত্র। 2024 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর পরিস্থিতির ভারসাম্য ভেঙে পড়ে। সংঘাতে হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা ও হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছে, ধ্বংস হয়েছে রকেট মজুতের বড় অংশ। এই পটভূমিতেই অস্ত্র প্রসঙ্গে নতুন করে আলোচনার আবহ তৈরি হয়েছে। হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে অস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত, তবে এর শর্ত হলো ইসরায়েলকে দক্ষিণ লেবাননের 5টি পাহাড়চূড়া থেকে সরে যেতে হবে এবং লেবাননের ওপর তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। তবে কি এবার ভারতকে হটিয়ে কাশ্মীর দখলে নিচ্ছে পাকিস্তান? পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে মন্তব্য করেছেন। দাবি করেছেন, কাশ্মীর নিয়ে আমরা 3টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করব। তিনি আরও বলেন, নয়াদিল্লির সামরিক শক্তিকে ইসলামাবাদ ভয় পায় না। তার এই বক্তব্যের পর পাকিস্তান সেনারা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং এরপর মাইন বিস্ফোরণ ও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তুমুল গোলাগুলি শুরু হয়। এই ঘটনার পর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। 2021 সালের অস্ত্রবিরতি চুক্তির পর এই ধরনের সংঘাত কমে গিয়েছিল, তবে সাম্প্রতিক ঘটনাটি নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া গুজরাটের ভারতীয় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে এক পাইলট নিহত ও অপরজন আহত হন, যা ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ভারতীয় নেটিজেনরা এটি পাকিস্তানের ষড়যন্ত্র মনে করছেন এবং বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি পাক ভারত সম্পর্ককে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।